নাই। তাই বলে মাহফুজ আলম যা লিখেছেন এত এত ভয়ঙ্কর রকমের রাষ্ট্রদ্রোহী মূলক কর্মকাণ্ড। হ্যাঁ, সে অবশ্যই বলতে চাচ্ছে, দেখুন আমি আসাদ নূর, আমি যদি একটু দেখি তার এই আজকের স্ট্যাটাসে অনেকগুলো বিষয় উন্মোচিত হয়েছে। সেটি হচ্ছে, সে বলছে জুলাই অভ্যুত্থানের অভ্যুত্থান শুরু হয়েছিল একটি ধাপ, সেটি হচ্ছে 5ই জুন থেকে 18 জুলাই পর্যন্ত একটি ধাপ, তারপরের ধাপ 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। ওকে, এখন এই 5 জুন থেকে 18 জুলাই পর্যন্ত মারা গেছে আবু সাইদরা, রাইট? এবং এই অংশটিকে সে মেটিকুলাসলি ডিজাইন্ড বলছে। তাহলে এই মাহফুজ আলম, ডক্টর ইউনূস, এই লাশের দায়িত্ব কি তারা নেবে? কারণ তাদের মেটিকুলাসলি ডিজাইনের অংশ বলে আজকে মাহফুজ আলম ক্লেম করছেন। সরকার কিভাবে বদলাবে, কি করতে হবে ফরহাদ মজার বলে দিয়েছে 2023 সালে। তো এটা তো অবশ্যই মেটিকুলাস ডিজাইনের অংশ। আবু সাইদ কিভাবে মরবে, আবু সাইদের অ্যাক্টিভিটিস দেখেন নাই? আমার কাছে ওই ভিডিওটাও আছে, সে পুলিশকে লাঠি দিয়ে পেটাচ্ছে। তাকে ভিকটিম দেখানো হচ্ছে কেন? আপনি আমেরিকায় আছেন, আমি যদি এখন বেসবলের ব্যাট নিয়ে দাঁড়াই, ক্রিকেটের স্টাম্প নিয়ে দাঁড়াই পুলিশের সামনে, আমাকে কি ফুলের মালা দেবে, নাকি বলবে ভাই তোমাকে খুব স্মার্ট লাগছে? আমাকে পেটাবে কিনা আপনি বলেন? তো আমি তো এখানে হিরো হতে যাব না, তাকে ভিকটিম কেন বলা হচ্ছে? এগুলো মেটিকুলাস, তাদের লাশ দরকার ছিল। আবু সাইদ মরেছে, মুগ্ধ কিভাবে মরলো আমরা মুগ্ধর ভিডিওটা দেখলাম, রোড ডিভাইডারে বসেছিল, আশেপাশে অনেক লোক ছিল, একটা মানুষ মারা যায়, তার মানে উপর থেকে গুলি না করলে কাদের কাছে 7.62 পাওয়া যাচ্ছে? আমরা তো এগুলো জানি মেডিকেল। এখন তাদের আপনি বলছেন যে শাস্তি হবে কিনা, শাস্তি নিশ্চিত করতে পারলেই হবে। যদি 1971-এ আমাদের মুক্তিযোদ্ধারা একের পর এক এইভাবে নিজের জীবন দিয়ে, সম্ভ্রম সবকিছু বিসর্জন দিয়ে জয়ী না হতেন, তাহলে এই রাজাকাররা কি বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা থাকতে দিত না? তাদের আমরা এটাকে মুক্তিযুদ্ধকে এই বিহারি বাঙালি দাঙ্গাই বলতো, যেমনটি এই মাহফুজ আলম বলতো। এখন বলছে কারণ তারা রাজাকারদের ওন করে। আমি তো বলবো তারা স্বঘোষিত রাজাকারের সন্তান। এখন আপনি সুলতানুর রহমান, এই যে যারা স্বঘোষিত রাজাকারের সন্তান ছিল, এত যেমন যে কথাগুলো বলেছে, কোনো কিছুর তো গুরুত্ব দেন, এই গুরুত্ব দেন নাই, ওইভাবে মানে ইগনোর করছেন। আচ্ছা, ও তো তার বাবার ব্যাপারে তো বলবেই, তাদের তো কষ্ট আছে 1971-এর পরাজিত শক্তি সারা জীবন তাদের পরাজয়ের গ্লানি নিয়ে ভুগবে। আপনি যদি তাদেরকে মাথায় তুলে, তারা মাথার যোগ্য না তো। সে ওই যে বিমান ছিনতাইকারীর মতো সে সবাইকে নিয়ে ডুববে। আমার মনে হয় যে এদের ব্যাপারে না ভেবে আপনি একটু ফোকাস করেন যে তাদের কিভাবে কত দ্রুত আমরা বিচারের আওতায় আনতে পারবো। এখানে আওয়ামী লীগ, বিএনপি মানে ওইভাবে ভেদাভেদ, কে বাংলাদেশের পক্ষে কে না। আপনি দেখেন তো, এই যে আপনার টাইটেলটা আলী রিয়াজকে সকলে, তসলিমা নাসরিন বহুবার লিখেছেন যে তিনি একজন ব্যক্তিগত জীবনে নাস্তিক, তিনি এই ইসলামিক সন্ত্রাসবাদ চান না। উনি কি বলছেন ওনার মুখের কথা? উনি ইসলামিক মৌলবাদীদের সাংবিধানিকভাবে পৃষ্ঠপোষকতার চেষ্টা করছেন। আরেকজন, আচ্ছা বললাম উনি না হয়, দীপেন ভট্টাচার্য, তিনি একটা সংখ্যা বলে দিলেন এত কোটি টাকা পাচার করেছে। এখন আপনি কি বলবেন তাদের কথা? তারা কেন এই কাজগুলো করছে? তারা এই কাজগুলো করছে কারণ তাদের অ্যাসাইন করা হয়েছে। কারা অ্যাসাইন করেছে? অবশ্যই আমেরিকা। ফরহাদ মজার বলে দিল আমেরিকা ফেলে। আপনি আলী রিজের অবস্থান দেখেন, সে সংবিধান নিয়ে কি বলেছে। তাকে যদি সে যাদের মানে তাদের এত বছর ধরে তাকে তৈরি করেছে, তার ক্ষমতা আছে ওই 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 তার অ্যাসাইনমেন্টের বাইরে গিয়ে কথা বলার? আপনি আজকে সরকার পতন হোক, আজকে ইউনূসের সরকার পতন হোক, তারা দেখবেন এই টিএসসির সামনে ধরে হাত পা ধরে মানুষকে বলতেছে বাবা গো মা গো, আমার কিছু করার ছিল না, আমি কেন ফারুকি এই কাজগুলো করছে না? আপনি দেখেন সরকার পতন হোক, ফারুকি টেলিভিশনের সামনে এসে কেঁদে কেঁদে বলবে আমি কোন পরিস্থিতি এই কথাগুলো বলেছি আমি বোঝাতে পারবো না, আমার তিশাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আমার স্ত্রীকে বলুন কোন স্বামী তার স্ত্রীর সম্ভ্রম রক্ষার জন্য এরকম করবে না, আমি তো এতটুকুই করেছি। একদম এইভাবেই তারা করবে, বিশ্বাস করেন। আপনাকে কিন্তু ফারুকি কিন্তু না তার নাটকে অভিনয় করার জন্য নিয়ে যাবে। ফারুকি এই ধরনের অভিনয় আগে করেছে, আমি তার আশেপাশের লোকদের কাছ থেকে জেনে আমি কথাগুলো বলছি। আপনি মাহফুজ নিয়ে চিন্তিত, দেখেন আপা, ইতিহাসে কোনো গাদ্দার সে কোনো অংশেই টেকে না। আপনি দেখেন এখন পর্যন্ত মির্জাফর নামের কারো নাম রাখে, খন্দকার মোস্তাক নামের কারো নাম আছে বাংলাদেশে? দেখেন তো, যে খন্দকার মোস্তাক, তিশা মোস্তাকের একটা ক্যারেক্টার আছে, সেও নিজে খন্দকার মোস্তাককে ওন করে না, বারবার ভিডিওতে বলেছে আমি ওই খন্দকার মোস্তাক না, আমার নাম ওই কারণে রাখা হয় নাই। এই মাহফুজদের নাম কেউ বাংলাদেশে রাখবে না। এখন আপনি বলতে পারেন যে না, এখন তো ওদের
ক্ষমতা দখল ছিনতাই হয়, দেখেন মানে ক্ষুদ্র একটা গোষ্ঠী এই টুইটারে হামলা করে ফেললো না, বিমান ছিনতাই করে। এখন আপনি এরকম ছিনতাই অনেক কিছু হয় আমাদের দেশ, আমি মনে করি ছিনতাই হয়ে গেছে। আমি এই আন্দোলনের অনেক ক্ষেত্রেই পক্ষে ছিলাম, এই কারণে অনেকে আমাকে লালবদর বলে, কিন্তু পক্ষে থাকা মানে কি তাদের অধিকারের, ন্যায্য অধিকারের পক্ষে। কিন্তু শেখ হাসিনার পতন আমি চাইনি। এখন আমি কি শেখ হাসিনার পক্ষের না? আমি শেখ হাসিনার পক্ষের না, কিন্তু এটা তো আমার একটা শিশুর বুঝ, আমি তো ছোট মানুষ, আমার এই বুঝ আছে শেখ হাসিনা পতন যদি এইভাবে বলে হয় তাহলে এটা অসাংবিধানিক হবে। আর অসাংবিধানিক হওয়া মানে সেই 1971 পরাজিত শক্তির কাছে ক্ষমতা যাবে, অর্থাৎ জামাত শিবির। আজকে জামাত দেশ চালাচ্ছে না, আজকে জামাতের আমির বলছে যে এই অবস্থায় নির্বাচন দেওয়া যাবে না। নির্বাচন কখন হবে কখন হবে না সেটা তারা ডিসাইড করবে। আমরা সুলতান আপা, আপনি তো দোষারোপ করেছিলেন আওয়ামী লীগকে, তারা ভংচং করে নির্বাচন, তো নির্বাচন দিয়েছে, এরা তো বলছে নির্বাচনই দেবে না। আমার মনে হয় মাহফুজকে নিয়ে, আমার মাহফুজের না 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 মা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার আছে এই কারণে যে তারা একটু একটু করে তাদের খোলসটা পুরোটাই উন্মুক্ত হয়ে গেছে। বাংলাদেশের নারীদেরকে তাদের মব, তাদের জঙ্গিরা মানে বিবস্ত্র করছে, উলঙ্গ করছে। আসলে তারা নিজেদেরকে নিজেরা উলঙ্গ করছে, আমি এইটাই বোধ করছি। আমি অসম্ভব রকম কি বলবো যে আমি মানে আমি ক্ষিপ্ত আজকে, আমি ক্ষিপ্ত। কত বড় সাহস, সে বলে যে মুক্তিযুদ্ধ ছিল বিহারি বাঙালির দাঙ্গা, মুক্তিযুদ্ধ ছিল ভারতের ষড়যন্ত্র, ভারতের সঙ্গে ষড়যন্ত্র। এদেরকে মানে আমি না এক একদিন এক একটা জিনিস আসে, তারা খোলস বের করে, আর মানে আমরা না উত্তেজিত হয়ে যাই, মানে কোনো শব্দ ভাষা এটা তাদের প্ল্যান, এটা তাদের প্ল্যান। এখানে একজন একটি মন্তব্য করেছেন যে যাতে করে আপনার সংবিধানের দিক থেকে আমরা চোখ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখি, সেজন্য তারা এই সমস্ত আমাদেরকে, আমরা ওরাও জানে সংবিধানে। আপা আমি একটা জিনিস এখানে হাইপোথেটিক্যালি বলি, দেখেন আজকে তাদের যে পরিমাণে ব্যর্থতা, তাদেরকে কিন্তু কেউ পাত্তা দেয় না। তারা ভাড়া করে এই এনসিপির সমাবেশে নিয়ে যাচ্ছে, তাদের দলের অবস্থা সবই বুঝতে পারছেন। তারা এখন নিজেদেরকে হিরো বানাতে চায়। আপনি তাকে নিয়ে আলোচনা করলে সে নিজেকে হিরো মনে করে। তাহলে এরকম তো আমাদের হিরো আলম ভাইও অনেকদিন আলোচনায় ছিলেন। এরকম আলোচনায় জোর করে থাকা যায় না, বিভিন্ন এই সেন্সিটিভ কথাবার্তা বলে। একটা জিনিস আপনি খেয়াল করেন তো, বাংলাদেশে তাদের ভাষায় এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, তো তাহলে আজকে তাদের এই অভ্যুত্থানের ওই আজকে মাহফুজ যে কথা বলছে, এই একই কথা তো 2 বছর ধরে পিনাকি বলে আসছে। ভারত কি চুক্তি ভারত ভঙ্গ করছে, একের পর এক চুক্তি ভারত ভঙ্গ করছে কিনা, একের পর এক আমাদের সকল সুবিধা ভারতকে শেখ হাসিনা কি দিয়ে দিল, এটা 1 বছরে তারা বের করতে পারলো না। কত টাকা শেখ হাসিনা সরকার পাচার করলো 1 বছরে দিতে পারলো না, শুধুমাত্র কিছু লোক ভাড়া করে। দীপেন ভট্টাচার্যদের মতো, সরি ওনার নামটা কি, দীপেন ভট্টাচার্যের ভাই, ওই ভট্টাচার্য, আমি ভুলে গেছি, যিনি কিনা ওই দেবপ্রিয় ভট্টাচার্য, যিনি দাবি করেছিলেন কত কোটি টাকা হিমালয়ের মনে কিছু একটা বলেছেন, হিমালয় নিয়ে গেছে আওয়ামী লীগ, এরকম কিছু। বা যে উনি বলেন নাই যে বাংলাদেশের 2-1 টুকরা ভারতকে দিয়ে দিয়েছে, পারলে ওটা বলতেন। এরকম কথাবার্তা আমরা শুনেছি। বাস্তবতা দেখেন, কেন পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসে না, কেন ইলিয়াস বাংলাদেশে আসে না, কেন তারেক রহমান বাংলাদেশে আসে না? তারা অপচয়ের খাতায় পড়তে চায় না, কারণ তারাও বিশ্বাস করে। আচ্ছা আপা, আপনি তো এই বেসিক নিয়মটা জানেন, অ্যাসাইলামের শর্ত কি? আপনি আপনার দেশে নিরাপদ না, এই জন্য আপনি এখানে থাকছেন। আওয়ামী লীগ সরকার নাই, যারা অ্যাসাইলামের ফাইল করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তো এখন তারা যায় না কেন? আমার জানা মতে তারা এখনো কেউ নাগরিকত্ব পায় নাই, হয় নাই। আর নাগরিক হলে তারা দেশে যাবে, তারা দেশে যে মন্ত্রিত্ব তারা মন্ত্রিত্ব চুজ করবে। তারা কেন, কে মন্ত্রী দেবে তাদের, তারা বলবে আমি উপদেষ্টা হব। তাদের থামানোর ক্ষমতা আছে? কারণ আপনি বলেন, যারা ফ্রান্সে বসে 32 ভাঙাতে পারে, যারা নারী বিভিন্ন সাংবাদিকদের চরিত্র হরণ করে আমেরিকায় বসে, সে বাংলাদেশে এসে বলবে যে আমি চরিত্র হননের মন্ত্রিত্ব চাই। তারেক রহমান এখন বাংলাদেশে আসলে লাখ লাখ মানুষ এয়ারপোর্টে যাবে, এটা আমি জানি, আপনি জানেন। তারা খরচের খাতায় যেতে চান না। মাহফুজরা তো খরচের খাতার ছেলে পেলে। আচ্ছা বলেন তো, ওদের যদি মানুষ পিটায় মাইরা ফেলে, কথার কথা, ওদের দলের লোকজনই, আপনি কি মনে করেন ওদের বাবা মা ওদের জন্য কাঁদবে? আমি বিশ্বাস করি না, কারণ এইটা মানে
ওয়েল, হয়তো কাঁদতে পারে সবারই বাবা মা, কিন্তু যারা খরচের খাতায় নিজেদেরকে ফেলেছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, আপনি তো অনিচ্ছাকৃত বলতে পারবেন না, কারণ তারা তো অ্যাডাল্ট। আমরা যতই শিশু করি, তারা 18 পার করেছে, তাদের জীবন তাদের সিদ্ধান্ত। কিন্তু মানে মূল জায়গাটা হচ্ছে কি, এরা এখনো আলোচনায় থাকতে চায়। তারা এই 1 বছরের জুলাই টু জুলাই এরা বুঝে গেছে যে এরা চরমভাবে হতাশ, তারা পরাজিত। তাদের আসলে দেখেন, এটা হয় না। আমেরিকা এত দূর থেকে আপনাকে, মানে সে তো আপনাকে অনেক দিন ধরে আপনাকে ট্রেনিং দিয়েছে, অর্থ দিয়েছে, আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়েছে, প্রত্যেকদিন বসে বসে আপনাকে পড়াবে। খারাপ স্টুডেন্টকে আপনি পড়াবেন খুব বেশি দিন, মানে একদমই যে সরোয়া লিখতে গেলে 10 বার কলম ভাঙ্গে, তা আপনি কতদিন তার জন্য চেষ্টা করবেন? এখন যাদের তারা পাপেট, তারা যদি ওরা চিন্তা আছে, তারা না মানে তারা না মাথা থেকে হাত সরিয়ে নেয়, এই জন্য মাঠ গরম করার চেষ্টা করছে যে না, আমরা দেখো আমাদের নিয়ে আলোচনা হয়, দেখো আমরা গুরুত্বপূর্ণ, এই দেখো আমাদের নিয়ে চিন্তিত। এই চিন্তা, এই ক্রিয়েটটা তারা করতে চাইতেছে, কিন্তু এইভাবে ক্রিয়েট না করেও, হুমকি ধুমকি না দিয়েও তারা, আমি জানি না, মানে তাদের জন্মটাই চক্রান্তের উপরে, মানে এই সরকারের জন্মটা, আমি তাদের ব্যাপারে আর বেশি ভবিষ্যৎ দেখি না ভালো। আসাদ নূর, আপনি তো জানেন যে ডক্টর আলী রিয়াজ যে সংবিধান নিয়ে কাজ করছে, এই সংবিধানে ধরেন পিআর পদ্ধতি তারা যেটি ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, প্রপোর্শনেটলি রিপ্রেজেন্টেশন, রাইট? এটির ব্যাপারে আমরা দেখলাম, হ্যাঁ, এটির ব্যাপারে আমরা দেখলাম যে আপনার এনসিপি ইসলামিক দলগুলোর বেশ আগ্রহ। হ্যাঁ, তো আপনার কেন কি মনে হয় যে ডক্টর আলী রিয়াজের যে সমস্ত প্রস্তাবনা থাকে তার সঙ্গে কেমনে কেমনে যেন এই এনসিপি এবং ধর্মভিত্তিক দলগুলোর প্রস্তাবে খুব মিলে যায়? কারণটা কি? এত মিলে যাওয়ার কারণটা কি? ওই যে মাহফুজ তো এটা বলেছে, এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছে, ম্যাটিকুলাস ডিজাইন। এটা তো এটা মানে একজন হুক্কা হুয়া বলবে, কেয়া হুয়া বলবে। হুক্কা হুয়াটা যে বলছে তার মাইক্রোফোনটা মিউট করে বলছে, যে কারণে আমরা কেয়া হুয়া কে বলছে এদিকে দৌড়াচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ, উনি কিন্তু একটা সত্য কথা বলছেন, খুবই সত্য কথা। প্রথম দিন ক্ষমতা নেওয়ার সময় বলেছিলেন, কি বলেছিলেন? এয়ারপোর্টে নেমে ওনার বক্তব্যটা দেখবেন, থাকার কথা ছিল জেলে, চলে আসছি দেশ প্রধানে। এটা তো সত্য, উনি থাকার কথা জেলে, উনি নিজেও এটা বিশ্বাস করেন, এবং উনি আপ্লুত, আরে পেয়ে গেছে অনেক কিছু। এখন একটা ব্যর্থ মানুষ অনেক কিছু পেয়ে গেছে, তাকে যদিও আমরাও বোকা, অনেকে ভেবেছিলাম আন্তর্জাতিক ব্যক্তিত্ব, অনেক তার ক্ষমতা। 1 বছরে দেখলাম কি অবস্থা, মানে কোনো বিদেশি এসেছে, অনুদান বাদ দিলাম, আমরা না হয় করবো না, কোন 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 ইনভেস্টমেন্ট এসেছে? ওনার আন্তর্জাতিক ক্ষমতা কোথায়? উনি তো পুরোপুরি আধা নোবেল যেটা পেয়েছেন সেটা তো দালালি করে পেয়েছেন। প্রথম কথা যে শান্তির উনি কি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পরে এত এত স্টেবল একটা জায়গায় অশান্তি ক্রিয়েট করার জন্য ওনাকে বোধহয় কোনো পুরস্কার দেওয়া যেতে পারে। একটা গোথালো দেশ, আপনি বলতে পারেন শেখ হাসিনা অনেককেই কথা বলার অধিকার দেয় না, এখন আমি তার চেয়ে তো 10 গুণ খারাপ অবস্থায় আছি। শেখ হাসিনা তো দেশটাকে স্টেবল রেখেছিল, অবশ্যই স্টেবল ছিল সব দিক থেকে। কোন দিক থেকে খারাপ ছিল? মানে শেখ হাসিনা কি আমাদের খাবার নাই এই জন্য পতন হয়েছে, আমাদের দেশ অন্য একজন নিয়ে যাচ্ছে এই জন্য পতন হয়েছে? এখন তো প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি খাদ্য সংকট হবে, এটা তো এই ইউনূসের দায়িত্বরতরাই বলছে, তার ক্যাবিনেটের লোক যারা বলছে, ওই খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে বন্দর দিয়ে দেবে, এটা তারা বলছে। আমাদের এই মানবিক করিডোর দেওয়া হবে, এটা তারা বলছে। ওএসসিএইচআর এর হেডকোয়ার্টার হবে বাংলাদেশে, বা তাদের অফিস হবে, তারা 3 বছরের জন্য। কেন? আমরা কোন যুদ্ধে আছি? আমাদের তো খারার উপরে যুদ্ধের মধ্যে। মানে আপনি একটা ভালো মানুষ, জ্বর হয়েছে, আপনি ওষুধ আনতে গেছেন, ফার্মাসি এলা বললো যাও হাসপাতালে, আপনার ওটিতে বসে আপনার কিডনি দুটো বদলাই ফেললো। আরে ঠিকই বলছেন, এরকমই চলতেছে এখন। ধরেন আপনার ডক্টর আলী রিয়াজ কোন দলের জন্য কি রকম ভাগ বাটোয়ারা করছে সংবিধানে, কি মনে হচ্ছে? ধরেন এরকমও শুনতে পাচ্ছি খালেদা জিয়া হবে প্রেসিডেন্ট, ডক্টর ইউনূস হবেন প্রাইম মিনিস্টার, তো সেখানে ধর্মভিত্তিক দলগুলো কোথায় থাকবে? মানে ভাগ বাটোয়ারাটা কেমন হচ্ছে, কি মনে হচ্ছে সংবিধান তারা কি করতে চাইতেছে? দেখেন, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে মুক্তিযোদ্ধাদের রক্তের উপরে, মুক্তিযোদ্ধাদের রক্তের কালিতে লেখা হয়েছে এই সংবিধান। এই সংবিধান কোনো রাজাকার বা তাদের এর পরাজিত শক্তি এসে বদলাবে, এটা হয় না। চেষ্টাটা করে কেন? কারণ দেখেন, যাদের মানে জমি জমা নিয়ে মারামারি হয় না, দেখেন তো, যে জানে যে এই জমি তার না, সে করে কি, ওই ভূমি অফিসে যে দুর্নীতিবাজ কোনো অফিসারকে যে একটু ঘুষ দেয়, বা নিজের একটা মাথা ফাটাইয়া যে কেস করে তার প্রতিপক্ষের বিরুদ্ধে, যেন সে জমিটা ভোগ করতে পারে। তো এই বাংলাদেশটাকে তাদেরকে যে মানুষ ওন করে না, তাদের যে পছন্দ করে না,
এটা তারা বুঝে গেছে। দেখেন তারা কিন্তু সংবিধানে হাত দেওয়ার আগে কয়েকটা জায়গায় টেস্ট করেছে তারা। মুক্তিযুদ্ধে এই যে জাতিসংগীত নিয়ে ওই যে গামছা রাজাকারের সন্তান স্বঘোষিত, সেই গামছা নিয়ে আসলো না কি নাম, মানে আমি দুঃখিত অনেকে, আমি গোলাম আজমের ছেলে, গোলাম আজমের ছেলে, মানে এই রাজাকারের বাচ্চা টাচ্চা এদের নাম আমি মানে এই যে মাহফুজ দেখেন, আমি এদের আমি মানে এদের কে কত আমি গুরুত্বই মনে করি না এদের, সরি মানে। তো তারা দেখবেন যে বিভিন্ন ভাবে জাতিসংগীত বদলাবে, রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো অনেক চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে দেখেন কোথায় কোথায় আঘাত করেছে, আপনি একদম সিগনিফিকেন্ট। কিন্তু বঙ্গবন্ধুকে ধ্বংস না করতে পারলে, বঙ্গবন্ধুকে তুচ্ছতাচ্ছিল্য পাত্র বানাতে না পারলে তারা যে সংবিধানে হাত দিতে পারবে না, ওইটাও তারা চেষ্টা করেছে। ধানমন্ডি 32 ভাঙা সব ওই মেটিকুলাস ডিজাইনের অংশ, সব জায়গায় ফেল করে শেষমেশ সংবিধানে যেন ওই সংবিধান ঝুলাই ঝুলাই বলতে পারে। কিন্তু কি হাস্যকর বিষয়, যারা সংবিধান সংস্কার করতে এসছে তাদেরই সাংবিধানিক বৈধতা নেই।